আনুপাতিক পদ্ধতিতে ভোটের নামে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে চীন। কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা, বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটাতে আরও সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকা। ভরা মৌসুমে চাল নিয়ে চালবাজি। ঢাকার বাজারে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। বেশি বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত। যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। এবং একদিনে সর্বোচ্চ 429 জন ডেঙ্গু শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 10,000। আইসিইউর অভাবে বরগুনায় বাড়ছে মৃত্যু। সংকটাপন্নদের পাঠানো হচ্ছে বরিশালে, পথেই মারা যাচ্ছেন অনেকে। জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। পিআর পদ্ধতিকে ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। আনুপাতিক পদ্ধতিতে ভোটের দাবিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছে দলটি। এদিকে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। সোমবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী উলামা দল। এতে অতিথি হিসেবে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। সভায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির পেছনে ষড়যন্ত্র আছে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। এই সুযোগ বাংলাদেশের মানুষ দিতে চায় না, দিবে না। লন্ডন বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তারেক রহমানের সাথে একটি বৈঠকে আমরা যে আলো, যে দিশা, যে প্রত্যাশা আমরা পেয়েছি, তাকে লুণ্ঠন করার জন্য একটা শক্তি বাংলাদেশে আমাদের বিরুদ্ধে কথা বলেন। এবং জাতীয় সংসদ নির্বাচনের আগে আপনারা ইউনিয়ন নির্বাচন চাবেন, এটা আপনাদের কাছে আমরা অন্তত আশা করি। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে জনগণ অন্ধকারে থাকবে মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, এটি ইস্যু করে যারা দ্বন্দ্ব তৈরি করছে তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে না। আজকে কেন এই দ্বন্দ্ব? প্রশ্ন এসেছে পিআর নিয়ে। অবশ্যই পিআর হতে পারে, পিআর হওয়াটা বা না হওয়াটা কোনো বড় কথা নয়, কিন্তু পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে বিকেলে চীন সফর নিয়ে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছে বেইজিং। পলিসি ব্যুরোর সদস্য শ্রী লং হং সিং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করে ঐকান্তিকতার সঙ্গে তারা এই বিষয়টির উপরে কাজ করছেন এবং মিয়ানমার গভর্নমেন্টকে তারা রাজি করার চেষ্টা করছেন যে খুব দ্রুত এই এক্সপেক্টেশনটা খাওয়া যাবে। মির্জা ফখরুল জানান, বাংলাদেশ যেন প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখে সে বিষয়ে আগ্রহ রয়েছে চীনের। চীন সম্পর্কে উন্নয়নে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 26 জনের বিরুদ্ধে। আর এই মামলায় কারাগারে থাকা 4 আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার আবু সাইদ হত্যার সেই ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 30 আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার, আসাদুজ্জামান খান কামালের, আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে। অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ছাত্রদের আন্দোলন দমনের ব্যাপারে
পুলিশকে কিন্তু সরাসরি নির্দেশনাও দিয়েছে। পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 10ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে 4 জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে 26 জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। আলোচিত এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরবির সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ভুল করে ব্যাগে নিজের লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন বহন করেছিলেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান তিনি। বৈঠকে 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত দেশব্যাপী আয়োজিত অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের ব্যাপারে আলোচনা হয়েছে। এসব অনুষ্ঠান ঘিরে নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় প্রশ্নের জবাবে তিনি বলেন, উপদেষ্টা আসিফের কাছে অস্ত্র ছিল না। বয়স অনুযায়ী তিনি অস্ত্রের লাইসেন্স পেতে পারেন কিনা জানতে চাইলে এ বিষয়ক আইন সম্পর্কে জানা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার, পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা ওইটা ভুলে ওনার ইসে রয়ে গেছিল। ওইটা এটা একটা মানে জাস্ট একটা ভুল, যেহেতু এটা নিয়ে তো বাইরা ওনার যদি জানতে পারতো আগে তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো। প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। সব কর্মসূচি প্রত্যাহার করে কাজে ফিরেছেন এনবিআর কর্মকর্তা কর্মচারীরা। কাজে ফেরায় কর্মীদের ধন্যবাদ জানান রাজস্ব বোর্ড চেয়ারম্যান। বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আহরণ কিছুটা ব্যাহত হলেও গেল অর্থ বছরের চেয়ে আদায় বাড়বে, যদিও সংশোধিত লক্ষ্যমাত্রা থেকে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকার বেশি। রোববার বিকেলে সরকারের পক্ষ থেকে হার্ডলাইনে যাওয়ার পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে নেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। কর্মীরা কাজে যোগ দেওয়ায় সোমবার সকাল থেকে আবারও শুরু হয়েছে দাপ্তরিক ব্যস্ততা। আগারগাঁওয়ের রাজস্ব ভবনে এসেছিলেন বিভিন্ন সেবাগ্রহীতারা। আমাদের এমনি ফাইল জমা দেওয়া আছে, এমনি যোগাযোগ করতে আসছি যে দেখে আমাদের ফাইলটা কতটুকু আগাইলো। এই কদিন আন্দোলনের কারণে কোনো কাজ হয়নি, রাস্তা থেকে চলে গেছে। আন্দোলন তারা স্থগিত করা আছে, তো যার জন্য আজকে আবার আপিলে একটু যাচ্ছি। যদি আমাদের আপিল অর্ডারটা হয়ে থাকে তাহলে এটা গ্রহণ করব। এদিন সকালে অফিস করতে আসেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান, কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। কাজে যোগ দেওয়ায় ধন্যবাদ জানান সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের। সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে, সম্পূর্ণ উপস্থিতি আছে। আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতীতে যেভাবে কাজ করেছে সেভাবে যেন তারা কাজ করে, ভবিষ্যতে তারা সেভাবে কাজ করবে। এ সময় তিনি জানান 2024-25 অর্থ বছরের 4,63,500 কোটি টাকা সংশোধিত লক্ষ্যমাত্রার বিপরীতে সোমবার সকাল 10টা পর্যন্ত রাজস্ব বোর্ড আদায় করেছে 3,60,922 কোটি টাকা। আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটার রিপোর্ট হয়তো আমরা কালকে পাবো। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যেই ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে। গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত, কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে। ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। এদিকে রাজস্ব আদায়ের লক্ষ্যে অর্থ বছরের শেষ দিন সন্ধ্যা 6টা পর্যন্ত সকল ব্যাংকের শাখাগুলো খোলা রাখার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে এনবিআর কর্মীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে 2 দিন বন্ধ থাকার পর বন্দরে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। সকাল থেকে পুরো দমে চলছে কার্যক্রম। তবে মার্চ টু এনবিআর ও শাটডাউনে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি ব্যবসায়ীদের। একের পর এক ট্রাক ঢুকছে স্থলবন্দরে, এরপর ছাড়পত্র নিয়ে খালাস হচ্ছে পণ্য। এনবিআরে টানা 2 দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার সকাল থেকে কাজে যোগ দেন সব কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা। ফলে আমদানি রপ্তানি পণ্য পরিবহন ও বন্দর থেকে খালাস পুনরায় চালু হয়। কর্মচাঞ্চল্য ফেরায় খুশি শ্রমিক ও ব্যবসায়ীরা। যতগুলো গাড়ি ঢুকে আছে সেগুলো ছাড় করার জন্য আজকে সকাল থেকে নাকি শুনলাম যে প্রত্যাহার করছে তাদের দাবি, সেই জন্য সকালে আসছি কাজ করার জন্য। কমপ্লিট শাটডাউনের কারণে আমরা 2 দিন থেকে কোনো কাজ করতে পারিনি।
গতকালকে তারা তাদের ওই আন্দোলনটা প্রত্যাহার করছে, এই জন্য আজকে থেকে আমরা সকাল থেকে কাজ করতেছি, আমরা বিলুমেন্টে এখানে এন্ট্রি করতেছি। অফিসে এসে খুব দ্রুত কাজগুলো শুরু করেছি। প্রথম গাড়িটাই আমাদের এক্সপোর্টের গাড়ি 9:50-এর দিকেই ভারতের দিকে চলে গেছে এবং পাশাপাশি একই সময়ে ভারতীয় পণ্যবাহী ট্রাক পাথর নিয়ে এসছে। তবে দুদিন সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকায় ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গত শনি ও রোববার কলম বিরতির ধারাবাহিকতায় মার্চ টু এনবিআর ও শাটডাউনে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চালের দামে ঊর্ধ্বগতিতে বিপাকে পড়েছেন রাজধানীর নিম্ন ও মধ্যবিত্তরা। বেশি দামে বিক্রি করলেও যৌক্তিক কারণ জানেন না ব্যবসায়ীরা। বলছেন এর জন্য দায়ী কর্পোরেট প্রতিষ্ঠান ও মিলার সিন্ডিকেট। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে নেই সরকারের তৎপরতা। মূল হোতাদের শাস্তির আওতায় আনার দাবি সংগঠনটি। দেশের বাজারে চাল নিয়ে যেন থামছেই না চালবাজি। একদিকে ভরা মৌসুমেও ধান ও চালের সংকটের অদৃশ্য অজুহাতে রাজধানীর চাল বাজারে দামের উত্তাপ, যার খেসারত দিচ্ছে ক্রেতারা। আমরা যারা নিরীহ গরিব সাধারণ ব্যবসায়ী সাধারণ চাকরিজীবী, আমাদের রূপে একটা মরার রূপে খারাগা। পার কেজিতে 8 টাকা, এটা বোঝেন একটা মানে আপনার হলো সাধারণ মানুষের জন্য কত ভোগান্তি। অল্প বেতনের চাকরিকে তাদের পক্ষে খুব সমস্যা। রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় সপ্তাহ ব্যবধানে মিনিকেট চালের বস্তা প্রতি দাম বেড়েছে অন্তত 300 টাকা। 70 থেকে 72 টাকা কেজি থাকলেও এখন 78 থেকে 80 টাকা। 54 থেকে 55 টাকার ব্রি 28 চাল বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকায়। আর নাদির চাল কেজিতে বেড়েছে অন্তত 5 থেকে 6 টাকা। ব্যবসায়ীরা বলছেন কিছু অসাধু ব্যবসায়ী ও মিল মালিক ধান সংগ্রহ করে কৃত্রিমভাবে চাল মজুত করেছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মিনিকেট 80 টাকা করে কিনছে, মিনিট এখন আমরা কিনতে হচ্ছে 78 টাকা করে। আমার দেশে কি পরিমাণ চাল উৎপাদন হলো এবং আমাদের দেশে কোনো ঘাটতি আছে কিনা, ঘাটতি যদি থেকে থাকে তাহলে সেটার ব্যবস্থা করতে হবে। গভর্নমেন্ট একটা বলতো যে আমরা আমদানির ব্যাপারে যদি গভর্নমেন্ট একটু হইতো তাহলে মনে করেন ওরা মনে হয় না আর বাড়ানো, ওদের কাছে স্টক আছে বড় বড় মিলারের কাছে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে সিন্ডিকেট বন্ধে সরকারের তৎপরতা না থাকায় বাজারে দাম বাড়ছে। সিন্ডিকেট বন্ধ করার জন্য সরকারের তৎপরতা দৃশ্যমান নয়। এই সময় যে সরকার ক্ষমতায় দেখেন তার পৃষ্ঠপোষকতা অথবা তাদেরকে ব্যবহার করে এই সিন্ডিকেট চক্র তাদের অপকর্ম তারা চালিয়ে গেছেন। এবারও তার ব্যতিক্রম হয় নাই। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমাদের যারা সিন্ডিকেটের কারসাজি বা সিন্ডিকেটের যারা হোতা তারা কিন্তু তাদের জামা পরিবর্তন করেছেন। সিন্ডিকেট বন্ধের শুধুমাত্র বাজারে নয়, বরং চালের মোকাম ও মিলগুলোতে অভিযান চালানোর দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। চলছে ভরা মৌসুম, নেই চালের সংকট। তারপরও নওগাঁর মোকামে সপ্তাহ ব্যবধানে বস্তা প্রতি দাম বেড়েছে 400 টাকা পর্যন্ত। তবে ভিন্ন চিত্র চাষি পর্যায়ে। তাদের অভিযোগ হাটে মিলছে না ন্যায্য দাম। ব্যবসায়ী সিন্ডিকেটকে দুষছেন ভোক্তারা। খাদ্য বিভাগ বলছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীদের বিরুদ্ধে চলছে অনুসন্ধান। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। 1 মাস আগেই বুড়ো মৌসুমের ধান কেটে তোলা হয়েছে। বস্তায় বস্তায় চালে ঠাসা মিলের গুদাম। ধান থেকে চাল বের করতে অটো মিলগুলোতে চলছে কর্মব্যস্ততা। এরই মধ্যে হঠাৎ চলতি সপ্তাহ নওগাঁর পাইকারি মোকামে বস্তা প্রতি সরু চাল 400 টাকা পর্যন্ত বাড়িয়েছেন মিলাররা। মৌসুমের গোড়াতে স্বর্ণা 5 জাতের ধান প্রতি কেজি কেনা হয়েছে 30 থেকে 31 টাকা। এসব ধান মিল পর্যায়ে এনে চাল বের করতে খরচ যোগ হয়েছে 43 থেকে 44 টাকা। কিন্তু সেই চাল বিক্রি হচ্ছে পাইকারি মোকামে প্রতি কেজি 57 থেকে 60 টাকা দরে। প্রতি কেজি চালে ফারাক রয়েছে 8 থেকে 10 টাকা, যার মুনাফা চলে যাচ্ছে ব্যবসায়ীর পকেটে। এদিকে চালের বাড়তি দরের উত্তাপ খুচরা বাজারে। মোটা জাতের 50-52 টাকা কেজির চাল ঠেকেছে 58 থেকে 60 টাকায়, আর সরু চাল 68 থেকে 75-এর ঘরে। আইবের দূরত্ব তৈরি হয় চাল কিনতে এসে হিসাব মিলাতে হিমশিম ক্রেতারা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যাচ্ছে, এখন সিন্ডিকেট হচ্ছে চাল স্টক তুলছে, চালের দাম বেশি। 5 কেজি চাল কিনতে গেলে আপনার মনে করেন যে 40-50 টাকার মতো বেশি লাগতেছে। কেজি প্রতি 8 টাকা 10 টাকা বেড়ে গেছে। চালের দর বৃদ্ধির জন্য মজুত প্রক্রিয়ায় মিল পর্যায়ে অধিক মুনাফা হাতিয়ে নেওয়ার কৌশল দাবি খুচরা ব্যবসায়ীদের। যারা মজুদদার এরাই বাড়াচ্ছে, তাছাড়া বাড়বে কি জন্য? ঈদের পরেই 300-400 টাকা পড়ছে একটা বস্তার উপর 50 কেজি চালের। হঠাৎ করে চালের দাম বাড়ার কারণে বাজারে একদম ক্রেতা শূন্য হয়ে গেছে। এদিকে চালের বাজারে লাগাম টানতে জেলার মিলগুলোতে খাদ্য বিভাগ চালাচ্ছে মজুদ বিরোধী অভিযান। বাজারগুলো আছে
বড় বড় যে গুদাম আছে এবং অন্যান্য যে রাইস মিলগুলো আছে, আমাদের টিম যারা আছে মাঠে কাজ করতেছে তারা তথ্য সংগ্রহ করতেছে, সেই মোতাবেক আমরা পরবর্তীতে আরও ব্যবস্থা আমাদের জারি থাকবে। আর ব্যবসায়ী নেতারা দেখাচ্ছেন নানা অজুহাত। খুচরা ব্যবসায়ীরা যেটা বলছে সেটা সঠিক না। ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে মূলত চাউলের দাম বৃদ্ধি পাচ্ছে। গেল বুড়ো মৌসুমে জেলায় 12 লাখ মেট্রিক টন ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,60,000 মেট্রিক টন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। ডেঙ্গুতে দেশে মৌসুমের সর্বোচ্চ আক্রান্ত 429 জন। বরগুনায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 26 জনে। আর নতুন 77 জন সহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2932 জনে। নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলার 65 জন, বেতাগী উপজেলায় 1 জন, পাথরঘাটা উপজেলায় 5 জন এবং তালতলী ও আমতলী উপজেলায় 3 জন করে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যিনি মারা গেছেন তার নাম নেসার উদ্দিন। তিনি বেতাগী উপজেলার বাসিন্দা। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 222 জন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 26 জনের মধ্যে 23 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় এবং 1 জনের বাড়ি পাথরঘাটা উপজেলায়, আর বাকি 2 জনের বাড়ি বেতাগী উপজেলায়। আইসিইউ না থাকে ডেঙ্গুর হটস্পট বরগুনায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। স্থানীয়রা বলছেন সংকটাপন্ন রোগীদের বরগুনা থেকে পাঠানো হচ্ছে বরিশালে। জরুরি মুহূর্তে পথেই মারা যাচ্ছেন অনেক রোগী। স্বাস্থ্য বিভাগের দাবি, সদর হাসপাতালে আইসিইউ ইউনিট চালুর জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। ডেঙ্গুতে আক্রান্ত 3 বছর বয়সী সাফওয়ান আব্দুল্লাহকে গত 12 জুন বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর 15 জুন অবস্থার অবনতি হলে তাকে বরিশালে পাঠানো হয়। হাসপাতালের আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালু না থাকায় সাধারণ অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে নিয়ে যান স্বজনরা। এরপর বরিশাল থেকে ঢাকা নেয়ার পথে সড়কেই মৃত্যুর কোলে ঢলে পড়ে সাফওয়ান। স্বজনরা বলছেন হাসপাতালে আইসিইউ থাকলে এমনটা নাও হতে পারত। আমাদের সাফওয়ানকে যখন অবস্থার অবনতি হওয়া শুরু হয় তখন আসলে আমাদেরকে রাস্তায় অনেক সময় নষ্ট হয়েছে, যে কারণে আমরা ট্রিটমেন্ট সম্পূর্ণ করতে পারি নাই। আমাদের এখানে আইসিইউ নেই বলেই হচ্ছে রোগীদের এই পথে বিড়ম্বনা সৃষ্টি হচ্ছে। আইসিইউ না থাকায় হাসপাতালটিতে মুমূর্ষু রোগীদের সেবা দেওয়া যাচ্ছে না। মেডিকেলের ডাক্তার দেখাইছে, তারপরে তার নামাইছে, গাড়িতে উঠাইবে, ওই সময় নাকি মারা গেছে। ডেঙ্গুতে বেশ কয়েকজন মারা গিয়েছে, কিন্তু এই হাসপাতাল থেকে রেফার করার পরে বরিশালে নেয়ার পথে অথবা বরিশালে পৌঁছেছে। তো আমাদের যদি আইসিইউ থাকতো এখানে তাদেরকে অক্সিজেন সেবা দিয়ে সুবিধা দিয়ে তাদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করা যেত। জনবল সংকটে আইসিইউ সম্বলিত অ্যাম্বুলেন্সটি চালানো যাচ্ছে না বলে জানান হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। আর হাসপাতালে আইসিইউ ইউনিট স্থাপনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলছেন সিভিল সার্জন। আমার ড্রাইভার 2 জন, অ্যাম্বুলেন্স 3টা, পর্যায়ক্রমিকভাবে ইঞ্জিন চালু রাখার জন্য প্রতিটাই চালু আছে। শুধু আইসিইউ শুধু যন্ত্রপাতি না, যদি লোকবলও থাকে এবং পরিপূর্ণ আইসিইউ যদি সম্ভব হয়, তাহলে সামনে যে কোভিড-19 কিংবা আমাদের বর্তমানে ডেঙ্গি পরিস্থিতি, জটিল রোগীগুলোকেও আমরা সেখানে ম্যানেজ করতে পারবো। চলতি বছর বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা 2900 ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে 25 জনের। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পুলিশ কমিশনারের পদত্যাগের দাবি নিয়ে ভিন্ন অবস্থানে খুলনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 অংশ। একাংশ বলছে তারা এই আন্দোলনের সঙ্গে নেই, আরেক অংশ বলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তানজিম আহমেদকে সঙ্গে নিয়ে বেলাল হোসেন সজলের প্রতিবেদন। ছবি তুলেছেন আব্দুল হালিম। বৃষ্টি উপেক্ষা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ের সামনে চলছে বিক্ষোভ কর্মসূচি। পুলিশ কমিশনারের পদত্যাগের 1 দফা দাবিতে ছাত্র জনতার ব্যানারে সরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক শীর্ষ নেতা। কিন্তু 2 ঘন্টা আগে দুপুরে খুলনা প্রেস ক্লাবে আন্দোলনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ জুলাই আন্দোলনে যুক্ত থাকা সংগঠনগুলোর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে আরেকটি অংশ। এক দফা দাবিতে আনতে পারে, ওরা যে দাবিটা ছিল সেই দাবিটা কিন্তু পূরণ হয়েছে, সুতরাং আমরা আর এই আন্দোলনের সাথে সহমত পোষণ করছি না এক দফা দাবির সাথে। আমাদের এই রাজপথের সহযোদ্ধারা তারা আসলে একটা আন্দোলন পরিহার করার একটা ঘোষণা দিয়েছেন, কিন্তু আসলে আন্দোলনটা কোনো একক ব্যক্তির বা একক দলের আন্দোলন না। তো সেই প্রেক্ষিতে আন্দোলনটা আসলে কোনো অফিস রুমে বসে শেষ হবে না, এই আন্দোলন রাজপথের আন্দোলন, রাজপথে শেষ হবে।
গত 25 জুন এসআই সুকান্তকে গ্রেফতারের দাবিতে ছাত্র জনতার ব্যানারে কেএমপি কার্যালয়ের সামনে আন্দোলন শুরু হয়। অভিযোগ ছিল জুলাই আন্দোলনে ছাত্রদের উপর হামলা এবং বিএনপি নেতার বাড়ি ভাঙচুরে জড়িত থাকার পরেও তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। পরে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হলেও খুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে এই আন্দোলন কমিশনারের পদত্যাগের দাবিতে রূপ নেয়। বর্তমানে যারা রয়েছেন তাদেরকে সরিয়ে যোগ্য সৎ ব্যক্তিদের আনতে হবে যারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করবে। আমাদের দাবি সুকান্তর দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশ কমিশনার জুলফিকার হায়দার আওয়ামী লীগের দোসর তার পদত্যাগ। যারা জুলাই আগস্টে সম্মুখ সারির যোদ্ধা ছিল তারাই এই কর্মসূচি চালিয়ে নিচ্ছে এবং এই পুলিশ কমিশনারের পদত্যাগ না হওয়া পর্যন্ত, অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলছে এবং কর্মসূচি চলবে। তবে অপর অংশের দাবি কাউকে টিকিয়ে রাখা বা নামানোর উদ্দেশ্যে এই আন্দোলন শুরু হয়নি, কিন্তু বর্তমানে গুটি কয়েক সহযোদ্ধাকে ব্যবহার করে একটি বিশেষ মহল আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চাইছে। গুটি কয়েক সহযোদ্ধাদের ব্যবহার করে একটি বিশেষ স্বার্থান্বেষী মহল কিংবা দুষ্কৃতিকারী কিনা আমরা জানি না, উক্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করেছে, যার দায়ভার কোনোভাবেই জুলাই আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী ছাত্র জনতা না। 5 দিন ধরে চলা এই আন্দোলনে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা গেছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল কেন্দ্র করে গড়ে ওঠা অপহরণ চক্রের প্রধান রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও স্থানীয় ডাকাত চক্রের প্রধান শাহ আলমকে খুঁজছে র্যাব। র্যাবের পরিচয় অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনা জানাজানি হওয়ার পর প্রকাশ্যে আসে চক্রের প্রধান দুজনের নাম। আর গেল 13 দিনে চক্রের 5 জনকে গ্রেপ্তারের পাশাপাশি উদ্ধার করা হয়েছে র্যাবের পোশাক সহ বিপুল অস্ত্র ও গুলি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চল রঙ্গিখালী, এই অঞ্চলকে অপহরণের আস্তানা ও অপরাধ মুক্ত করতে একযুগে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী, যার জন্য গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র্যাব, নৌবাহিনী, বিজিবি, পুলিশ, এপিবিএন ও বন বিভাগ। এরই মধ্যে গত 15 জুন আইনশৃঙ্খলা বাহিনীর 256 জন সদস্য নিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণের শিকার হাফিজুল্লাহকে উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চক্রের 3 সদস্যকে। আর কয়েকটি আস্তানা ধ্বংস করে উদ্ধার করা হয় অস্ত্র, গুলি, ওয়াকিটকি ও র্যাবের পোশাক। এরই ধারাবাহিকতায় অপহরণ চক্রের মূল হোতাদের গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রাখে র্যাব। র্যাব জানায়, হাফিজুল্লাহ অপহরণের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত শিকদারকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। তার দেয়া তথ্যে রোববার উখিয়ার মরিচা থেকে গ্রেপ্তার করা হয় চক্রের আরেক সদস্য ফারুককে। সন্ত্রাসীরা বর্ণিত ইউনিফর্মগুলো ব্যবহার করে বিভিন্ন সময়ে র্যাবের পরিচয়ে অপহরণ করে আসছিল। রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক ব্যবহার করা যে পোশাকাদি আছে, এই পোশাকাদি ব্যক্তিগত পারপাজে কেউ ব্যবহার করতে পারবে না কিংবা প্রস্তুত করতে পারবে না, এটা একটি আইনত নিষিদ্ধ। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, একের পর এক বেরিয়ে আসছে অপহরণ চক্রের হোতাদের নাম, যাদের গ্রেপ্তারে তৎপর র্যাব। রোহিঙ্গা হাফিজুল্লাহকে অপহরণের সাথে সংশ্লিষ্ট অধিকাংশ সন্ত্রাসীদেরকেই আমরা আটক করতে পারলেও এখনও রোহিঙ্গা সন্ত্রাসী নবী হোসেন ও কুখ্যাত ডাকাত শাহ আলম সহ অনেকেই ধরাছোঁয়ার বাইরে রয়েছে। বর্ণিত পলাতক সন্ত্রাসীদেরকে আটক করার জন্য র্যাবের আপ্রাণ প্রচেষ্টা জারি থাকবে। এর আগে গত 8 মে রঙ্গিখালীর এই গহীন পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর 5 শতাধিক সদস্য। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙাবালী উপজেলায় নদীর তলদেশে স্থাপিত সাবমেরিন কেবল কেটে ফেলেছে সংঘবদ্ধ একটি চক্র। এতে প্রায় 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন গোটা উপজেলা। বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ। এ ঘটনায় গ্রেপ্তার 2 জনের রিমান্ড চেয়েছে পুলিশ। পল্লী বিদ্যুৎ জানিয়েছে, মেরামত শেষ হলে কাল থেকে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ। বিস্তারিত শিকদার জাবির হোসেনের রিপোর্টে। ভোলা থেকে বুড়ো গৌরঙ্গ ও তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয় বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালী উপজেলায়। শনিবার রাত 11টার দিকে উপজেলার গহীনখালী এলাকায় ভোলা থেকে 6 সদস্যের একটি সংঘবদ্ধ চোর চক্র এসে সেই কেবল কেটে নেয়। এ সময় কেবল কাটার বিকট শব্দ টের পেয়ে 2 জনকে হাতে নাতে আটক করেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। জব্দ করা হয় যন্ত্রপাতি সহ একটি ট্রলার।
ওটা কাটার পরে ভয়ঙ্কর শব্দ এবং আগুন জ্বলে গেছে। শব্দের পরে পাবলিক চার্জার বেরিয়ে গেছে। 2 জন তো আছেই, আরো অজ্ঞাত আসামি দিয়ে আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা নিয়েছি এবং 2 জনকে চালান দিয়েছি, রিমান্ডের আবেদন করছি। পরদিন রোববার ঘটনাস্থল পরিদর্শন করে বিদ্যুৎ বিভাগের কারিগরি টিম। সোমবার শুরু হয় মেরামত কাজ। কর্মকর্তারা জানান মঙ্গলবার সকাল থেকে শুরু হতে পারে বিদ্যুৎ সরবরাহ। হাই ভোল্টেজের তার তো তারা এটা আলাদা করতে পারে নাই, বিদায় নিতে পারে নাই। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য সাবমেরিন কেবলগুলি জোড়াকরণের কাজ চলমান রয়েছে। এদিকে টানা 3 দিন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সদর, ছোট বাইশদিয়া, বড় বাইশদিয়া ও মৌডবি ইউনিয়নে নেমে আসে বিদ্যুৎ বিভ্রাট। আমাদের দোকানপাট বন্ধ, আমরা ব্যবসায়ীরা খুব ভোগান্তিতে আছি বিদ্যুৎ না থাকার কারণে। ভ্যাকসিন আনা আছে অনেকগুলো, সেই ভ্যাকসিনগুলো অবশ্যই 2 দিনের ভিতরে নষ্ট হয়ে গেছে সঠিক টেম্পারেচার না পাওয়ার কারণে। যারা এসব কাজ করছে, অপরাধ করছে, আমরা চাই তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের কঠোর শাস্তি হোক। বিদ্যুৎ বিচ্ছিন্ন রাঙ্গামাটিতে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অন্তত 25,000 গ্রাহক। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। নারায়ণগঞ্জে অনুমোদনহীন ও নকশা বহির্ভূত 5টি ভবনের নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে। এসব স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ গুঁড়িয়ে দেওয়া হয়েছে বর্ধিত অংশ। দুপুরে ফতিল্লার ভুইগড়, লামাপাড়া, সস্তাপুরে অভিযান চালায় রাজুক। অনিয়মের প্রমাণ পাওয়ায় 5টি ভবনের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেন রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তা রহমান। এছাড়া একটি বহুতল ভবন মালিককে 5 লাখ টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজুক। উপকূলে অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্যে ধ্বংস হচ্ছে সমুদ্রের জীববৈচিত্র্য, মৎস্য সম্পদ। উৎপাদন ব্যাহত হওয়ায় সমুদ্রে দেখা দিয়েছে মাছের সংকট। গবেষকরা বলছেন, অবৈধ ট্রলিংয়ের কারণে সমুদ্রে মাছের আবাসস্থল ও বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে। এজন্য অবৈধ ট্রলিং বোট বন্ধের দাবি জানিয়েছেন মৎস্যজীবীরা। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের আরও একটি রিপোর্ট। কাঠের তৈরি ট্রলারে নিয়ম বহির্ভূতভাবে বিভিন্ন লোহার উপকরণ যুক্ত করে সমুদ্রে যান্ত্রিক পদ্ধতিতে মাছ আহরণের জন্য তৈরি করা হয়েছে ট্রলিং বোট। নিষিদ্ধ এই নৌযান সমুদ্রে মাছ আহরণে দাপিয়ে বেড়াচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্রলিং বোট দিয়ে 40 মিটার গভীরতার বেশি পানিতে মাছ শিকারের অনুমতি রয়েছে, কিন্তু সক্ষমতা না থাকায় অবৈধ ট্রলিং বোট 5 থেকে 10 মিটার গভীরতায় গিয়ে মাছ আহরণ করছে। ছোট ফাঁসের জালে মারা পড়ছে সব আকৃতির মাছ। ধ্বংস হচ্ছে সমুদ্রে মাছের আবাসস্থল। ছোট ইলিশ মাছের পোনা ট্রলিং এলারা মাইরা মাইরা নদীতে ফালাই দেয়। এই ট্রলিং এর কারণে কোনো আমরা মোরা মাছই পাই না। ট্রলিংওয়ালারাই শুধু এই 50 জন বাঁচবে, আর বাংলাদেশের যে এই 3-4 কোটি মৎস্যজীবী এরা বাঁচবে না। গবেষকরা জানান, অবৈধ ট্রলিং বোটের দৌরাত্ম্যের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র। তাই সমুদ্রে কমেছে মাছের প্রজনন, উৎপাদন ও আহরণ। যে অঞ্চলে মাছ হচ্ছে ডিম ছাড়ে, খাবার খায় এবং বসবাস করে, সেই অঞ্চলগুলো ধ্বংস করতেছে। ফলে হচ্ছে যে সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে মাছের প্রজননের ক্ষেত্রে। উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ ট্রলিং বন্ধে সোচ্চার রয়েছেন তারা। কোস্টগার্ড খুবই অ্যাক্টিভ এখানে, আমরা তাদের সাথে মিলেমিশে কাজটা করছি যাতে সমূলে বিনাশ করা যায়। ট্রলিং সম্পূর্ণরূপে বন্ধ করার জন্য বাংলাদেশ কোস্টগার্ডে পূর্বের মতোই অভিযান অব্যাহত থাকবে। গত 17 জুন পাথরঘাটায় 2টি অবৈধ ট্রলিং বোট জব্দ করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে দলবল নিয়ে মালিক পক্ষের লোকজন হামলা চালায় কোস্টগার্ডের ওপর। ভাঙচুর করা হয় কোস্টগার্ডের গাড়ি। এ ঘটনার মামলায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। পর্যটন নগরী কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ কিংবা নালা নর্দমার পয়ঃবর্জ্য সরাসরি নামছে বঙ্গোপসাগরে। কোনো ধরনের শোধন ছাড়া এসব দূষিত পানি সমুদ্রে পড়ায় মারাত্মক দূষণের শিকার হচ্ছে সমুদ্র সৈকত। বিশেষজ্ঞরা মনে করছেন, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে। আর সমস্যা নিরসনে সবাই একযোগে কাজ করছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি মেম্বারের ঘাটা, যেখানে ফেলা হয়েছে ময়লা আবর্জনা, তার সঙ্গে যুক্ত হয়েছে ঘরবাড়ি কিংবা নানা স্থাপনার অপরিশোধিত পয়ঃবর্জ্য। আর নালা নর্দমা দিয়ে পানির ঢল এসে অপরিশোধিত পয়ঃবর্জ্য ও ময়লা আবর্জনা যা মিশছে বঙ্গোপসাগরে। শুধু মেম্বারের ঘাটা নয়, সমুদ্র সৈকতে ডিভাইন পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট সহ একাধিক পয়েন্টে সৃষ্টি হয়েছে খাল। আর এই খাল দিয়ে হোটেল, মোটেল জোনের ময়লা পানি সরাসরি চলে যাচ্ছে সাগরে। পৌরসভার লোক এসে এখানে ডাস্টবিনে ফেলে, ডাস্টবিনের অভাব যেগুলো এখানে ফেলে এগুলো নিয়ে যায় না। অনেক ধরনের ময়লা ফেলে,
কোনো কারো দেখার মতো মানুষ থাকে না। হোটেলের ময়লা পানিগুলা সাগরের দিকে চলে আসতেছে, অনেকের গায়ে খাজানি হচ্ছে, চুলকানি হচ্ছে, এই ভয়ে কেউ আসতেছে না। লাইফগার্ড কর্মীরা বলছেন, খাল হয়ে পানি পড়ায় সাগরে সৃষ্টি হওয়া গর্তে দুর্ঘটনা কবলিত হচ্ছে পর্যটকরা। আর অপরিশোধিত পয়ঃবর্জ্য সাগরে মিশে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি তৈরি করছে বলে মনে করছেন সমুদ্র বিশেষজ্ঞরা। প্রতিনিয়ত পরিবেশের যাতে নিয়মকানুনগুলো হোটেলের কর্তৃপক্ষ মেনে চলে সেই অনুযায়ী তদারকি জোরদার করা উচিত। তবে প্রশাসন জানিয়েছে এই সমস্যার নিরসনে সবাই একযোগে কাজ করছে। এই সকল বিষয়ে আমরা এখানে যারা হোটেল মোটেল বা অন্যান্য বিজনেসে যারা আছেন তাদেরও সহযোগিতা চাচ্ছি। আর পাশাপাশি হচ্ছে তাদের মধ্যে আমাদের যেই নির্দেশনা থাকে সেটি অমান্য করলে আমরা আইনগত ব্যবস্থা নেব। সাগরে অপরিশোধিত পয়ঃবর্জ্য যাওয়ায় একটি রেস্তোরাঁকে জরিমানা করা হয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আনুপাতিক পদ্ধতিতে ভোটের নামে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা বাংলাদেশের আদর্শে বিশ্বাসী না, মন্তব্য বিএনপি নেতাদের। নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে মুখিয়ে চীন। এবং কাজে ফিরলেন এনবিআর কর্মকর্তারা। বন্দরে বন্দরে কর্মচাঞ্চল্য। স্থবিরতা কাটতে আরও সময় লাগবে। রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রার চেয়ে এখনও পিছিয়ে 1 লাখ কোটি টাকা। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।